ফ্যান্টাস্টিক, খুব ভালো, খুব ভালো, তোমাদেরও খুব ভালো, ভেরি নাইস, ভেরি গুড। সোমা এবং সোমার স্টুডেন্টদের দারুণ একটা মার্শাল আর্টের পারফরমেন্স দিয়ে শুরু করলাম আমাদের আজকের পর্ব। থ্যাংক ইউ সো মাচ, দুর্দান্ত লাগলো, নতুন এক্সপিরিয়েন্স হলো আমার এই মঞ্চে। থ্যাংক ইউ সো মাচ, এবং তোমার স্টুডেন্টসরাও অসাধারণ, খুব ভালো, ভেরি গুড। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vival Body Wash এবং Berger Easy Clean Fresh. স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। অঙ্কিতা মুখার্জি। নমস্কার দিদি, আমি যাদবপুর থেকে আসছি। আমি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, তার সাথে সংসার জীবন সামলাই, তার সাথে আমি নিজে একজন সোশ্যাল ওয়ার্কার, আমার একটি এনজিও আছে। আমি সেই সমস্ত গল্প আজকে তোমার সাথে শেয়ার করবো বলেই এসেছি। ঠিক আছে, থ্যাংক ইউ অঙ্কিতা, আমরা সব গল্প শুনি। মমিতা ব্যানার্জি। নমস্কার দিদি, আমি ভিআইপি হালদিরাম থেকে আসছি। বাবা মার আশীর্বাদ আর আমার নিজের প্রতি আস্থা ভরসা রেখে আমি কি করে জীবনের লড়াইগুলো জিততে পেরেছি সেই গল্প করব বলে আজকে তোমার কাছে এসেছি। ওকে, শুনুন। সোমা গিরি, দারুণ মার্শাল আর্টসের পারফরমেন্স দেখালে, ফ্যান্টাস্টিক। ধন্যবাদ। কত বছর করছো? মার্শাল আর্ট আরম্ভ করছি 7-8 বছর তো হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি আরম্ভ করছি 19 বছর হয়ে গেল হয়তো। এই ফর্মটার নাম কি যেটা তুমি দেখো? কালেরি পায়তু, মেয়েরা করলে এটাকে বলা হয় পেন পাইট। এটা কেরালার একটা মার্শাল আর্ট, এটা ডান্স বলা যাবে না, এটা পুরো মার্শাল আর্ট। শুনবো তোমার এই গল্প পুরোটা। একদম। সোমা চক্রবর্তী। নমস্কার দিদি, আমি মালদা থেকে এসেছি। আমি একজন সঙ্গীত শিক্ষিকা, সঙ্গে আমি টিউশন করি। আমার এই টিউশন এবং গানের শিখিয়ে আমি আমার পরিবারকে কিভাবে সচ্ছল করে তুলতে পেরেছি এবং আমি আমার মায়ের পাশে কিভাবে দাঁড়াতে পেরেছি সেটি গল্পই আমি তোমার সাথে করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোমা। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, ভিভেল বডি ওয়াশ প্রেজেন্ট দিদি গেঙ্গা চাইতে। সোমাদির সাথে একটু কথা বলি। এই মার্শাল আর্ট শুরু হয়েছে 7 বছর হলো। 7 বছর মানে পুরোপুরি আমার বাচ্চাগুলোকে নিয়ে পুরো আরম্ভ, কেরালায় যাওয়া, এইটা পুরো এইটা আমার নিয়ে। তার আগে কি সাংঘাতিক সংঘর্ষ শুধু না, মানে অনেক, মানে আমি তো অ্যাকচুয়ালি বহরমপুরের মেয়ে। আমার বাবার ব্যাটারির বিজনেস ছিল। যখন আমি 4-5 থেকে 5-এ উঠবো এরকম টাইপের, তো আমার ডান্সের যে গুরু চিত্ত দাদু বলতাম, তো যেখানে নাচ শেখানো হতো তার বাইরে, জানলার বাইরে আমি দাঁড়িয়ে থাকতাম, তো সে কেউ জানতো না। বেশ অনেকদিন পর আমি একদিন পুরো জানলা থেকে চেঁচিয়ে বলছি কি, দাদু এটা ঠিক নয়, মানে অন্যরা সবাই প্র্যাকটিস করছে। তো আমাকে বলে, এই তুমি কে, এদিকে এসো। ঢুকেছি, ভয়ে ভয়ে ঢুকেছি। আমাকে ডেকে বলো, তুমি কি করে বললে এটা ভুল হচ্ছে? আমি বললাম, আমি তো প্রতিদিন শিখি, আমি তো আসি এই ক্লাসে। বলে, তুমি কোথায় থাকো? আমি তো তোমাকে কখনো দেখিনি। তো তখন আমি বলি, না, আমি তো জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শিখে গেছি। বলে, দেখাও দেখি, টুকরা দেখাও, তার থুন থুন তিদাদি দিক থেকে পুরো আমি বলে দেখিয়ে দিলাম। উনি তো পুরো অবাক হয়ে গেছে। বলে, তাহলে তুমি শিখবে, কালকে থেকে চলে আসবে। সেই যে মানে আমার যাত্রা শুরু ডান্সের, মানে আমাকে কিছু করে দেখাতে হবে। 9-এ যখন উঠিস তখন কি হয়, মঞ্জুশ্রী চাকি সরকার আমার গুরু, আমাদের মুর্শিদাবাদ মানে বহরমপুরে রবীন্দ্র সদন আছে বিশাল বড়, তো ওখানে একটা কম্পিটিশান হয়। তো মঞ্জুশ্রী চাকি সরকার বসে আছেন, এতগুলো ক্যাসেট, তখন তো ক্যাসেট প্লেয়ারের মধ্যে এরকম ঢুকিয়ে যা উঠছে ক্যাসেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, তখনই যে সাউন্ডটা তোমাকে শুনবে সেই সাউন্ডটাতে তোমাকে নাচ করে দেখাতে হবে। তাতে ওটাই হচ্ছে কম্পিটিশানের যোগ দেওয়ার, ভাগ নেওয়ার, ওইটাই হচ্ছে ইয়ে। দিয়ে দিল, দিয়ে আমি যা মন চাই, মন থেকে আমার যা মনে হয়েছে আমি নাচ করে গেছি, ওখানে আমি ফার্স্ট হই। এই আমার জীবনের মানে আর একটা লেয়ার আরম্ভ হলো যাকে বলে। উনি বললেন যে তোমাকে কলকাতায় নিয়ে যেতে হবে। আমি বললাম, অসম্ভব, আমি কলকাতা জীবনে দেখিনি, কলকাতা কাকে বলে, প্রশ্নই উঠছে না। বাবাকে বললাম, তুমি সকালবেলা বাবাকে ডাকবে। আমি বাবাকে ডাকলাম, আপনার মেয়েকে আমার চাই, আপনি এরকম কালকে চলে যাবে। বাবা তো মানে বলছে, কী করে সম্ভব, আমার কাছে তো অত টাকাই নেই। ট্রেনের 15 টাকা না 14 টাকা তখন ভাড়া, লালগোলা প্যাসেঞ্জার, আর দিদির মাইনে তখন তো প্রচুর টাকার ব্যাপার। তো বললে, ঠিক আছে তুমি এসো, শিখবে শুধু তুমি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কোনো রকমে আমি ওই রাত্রি 3টের সময় যে ট্রেনটা আসতো লালগোলা প্যাসেঞ্জার, ওখানটাই আমি সেই যারা ওই ঝুড়ি নিয়ে সব মাসিরা আসে তাদের সাথে আমি একা একটা মেয়ে আসতাম। এটাই আমার জীবনের আর একটা ধাপ আরম্ভ হলো লড়াইয়ের, যে আমাকে কিছু করতেই হবে। প্রত্যেকদিন যাতায়াত করতে? সপ্তাহে 2 দিন করে। এরকম কত বছর চললো? 9, 10, 11। আচ্ছা। দিদি বললেন, তোমাকে তো এরকম করলে হবে না, তোমাকে রবীন্দ্রভারতীতে ভর্তি হতে হবে। আর উনি বলেন, ঠিক আছে, তোমার যখন এত প্রবলেম, তুমি আমাদের এখানকার টিচার হয়ে যাবে। টিচার হয়ে গেলাম ওখানকার। আমি যেহেতু এইভাবে শিখেছি, সেহেতু আমার মনের মধ্যে সবসময় ছিল যারা মানে খুব কষ্ট করে, তাদের মধ্যে কোনো ট্যালেন্ট আছে কিন্তু অর্থের অভাব, কিছু করতে পারে না।
বহরমপুরেও শেখাতাম, কিছু জনকে পয়সা দিয়ে শেখাতাম, কিছু জনকে বিনা পয়সায় শেখাতাম, এরকম করতাম। কবে থেকে কলকাতা থাকা শুরু হলো? মাধ্যমিক দেওয়ার পর থেকেই মোটামুটি রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়া, বিএ পাশ করা। তো সেখান থেকে এই কত্থক শেখানো কত বছর চালালো? কত্থকটা আমি এখানে আসার পর কত্থক আর বন্ধ করে দিয়েছিলাম, ভরতনাট্যম আরম্ভ করলাম, দিয়ে ভরতনাট্যমে রবীন্দ্রভারতীতে ভর্তি হয়ে ভরতনাট্যম শিখতাম। আর মঞ্জুশ্রী চাকি সরকারের ওখানে কালারি পায়েতু, ছাউ এগুলো শেখানো হতো। ও সেখান থেকেই তুমি এটা হ্যাঁ, শিখেছো? এই জার্মান টেকনিক, তারপরে এই যে ছাউ কালারি পায়েতু একটু একটু করে আসতেন সবাই, ওয়ার্কশপ করাতেন। তো আমার সব সময় না একটা মার্শাল আর্টের একটা বডি ল্যাঙ্গুয়েজ, যে মানে একটা এরকম করে দাঁড়াবো, নিজেদের সেলফ ডিফেন্স শুধু না, পাওয়ার, যে ওমেন পাওয়ার যেটা, সেটার মধ্যে একটা সবসময় ছিল। আর তার মধ্যে মধ্যে ছিল যে এই রকম মানে যারা খুব কষ্টে আছে কিন্তু ট্যালেন্ট আছে তাদের সাথে কাজ করা। কলকাতায় আসার পর থেকে কিছু কিছু বাগুইহাটিতে থাকতাম, ওখানেও কিছু এরকম ছেলেমেয়েরা যেরকম বলতো যে দিদি আমি বেশি মাইনে দিতে পারবো না, তাদেরকে শেখাতাম। কিন্তু আমি যখন বাঁশদ্রোণীতে আমি এখন থাকি, বাঁশদ্রোণীতে চলে আসার পরে স্ল্যাম যে এরিয়াটা, ওখানকার সব ছেলেমেয়েদের বললাম ঠিক আছে, যতটুকু মাইনা দেবে করবে, না দিলে না দেবে। সেই তারা নিজেরাই তোমার কাছে আসলো? প্রথমে আরম্ভ করলাম কি যে আমি না নাচ শেখাতে চাই। তো একজন ভদ্রমহিলা বলে ঠিক আছে কত টাকা? আমি বললাম যে টাকার ব্যাপারটা আপনি যা দেবেন। তখন বললেন যে ঠিক আছে তুমি আরম্ভ করো। সবাই আসতে থাকলো যেহেতু আমি বিনা পয়সা শেখাচ্ছি। হ্যাঁ, তো ওখান থেকে কি হচ্ছে, কিছুজন আসছে আবার 5 দিন আসছে না, এরকম হলো। তারপর আমি ঠিক করলাম না, আমি 50 টাকা হলেও 10 টাকা হলেও আমি নেব। কিন্তু কিছু ছেলে মেয়ে মানে এখন যারা আমার সাথে এখন কাজ করছে, তখন তারা থেকে গেল। 15 বছর হয়ে গেলেও মানে আমার কাছে সঙ্গে এই ছেলেমেয়েরা আছে। তোমারও এখন ইনস্টিটিউশন হয়েছে নতুন? এখন আমার বাগুইহাটি নৃত্য মন্দির বলে একটা ইনস্টিটিউট, সেখানে তুমি সব রকম শেখাও? সব কালারি পায়েতু, ছৌ, ভরতনাট্যম, কন্টেম্পোরারি শেখাই। তো আজকে যেটা তুমি আমাদেরকে দেখালে সোমা, রিস্কও থাকে, লেগে যাওয়া, কেটে যাওয়া। এই তো কিছুদিন আগে যখন আমি কেরালায় যখন আমি পারফর্ম করছি, এখান থেকে আমার টক টক করে রক্ত বেরোচ্ছে, আমি ফাইট করছি। এবং আমার রশনি বলে যে মেয়েটি এখন করলো, ওর ফাইট করতে করতে পুরো এটা কেটে গেল, ওর ঠোঁটটা কিন্তু এতটা ঝুলে আছে। ও কিন্তু ফাইট করছে, কারণ ওরা জানে মানে কালারি পায়েতু শেখার সময় যে মর্মোথেরাপি বা ওই যে যোগাটা করা হয় না সকালবেলায়, আমরা 5টা থেকে 7টা পর্যন্ত ওখানে যোগা করি। এই যে 2 ঘন্টা যে ওই মাটিতে, ওখানে তো মাটি, আমরা তো ওখানে কাঁকড় পুরো। প্রথম দিন আমরা যখন গেছি না, পা দিতে পারছি না, আমি আমার ছেলে ওই যে ব্যান্ডেজগুলো এরকম পায়ে ঢুকে এরকম করে যাচ্ছি। কিন্তু পরে দেখলাম আমার যে আর্থারাইটিস আছে, আমার যে পায়ের ব্যথা, সব ভালো হয়ে গেল। জাস্ট কেন ভালো হলো, ওইটাই হচ্ছে ওদের থেরাপি, যে মাটির ওপরে যে কাঁকড়ের ওপরে পা। এখন কিছু হয় না। এই যে পরিবেশটা আমরা এখানে পাই না। আমার খুব ইচ্ছে আছে আমি একটা এরকম একটা কিছু করব যেখানে আমার মাটি থাকবে, শুধু মাটিতে আমি স্কলারশিপ দেবো, যাদের কাছে কিচ্ছু নেই তাদেরকে আমি স্কলারশিপ করব। এবং আমি 3টে জায়গায় কাজ করি, এদের সঙ্গে কাজ করি, জঙ্গলমহল মাওবাদী এলাকা, ওখানে ওই মহিলাদেরকে নিয়ে, ওরা সারাদিন চাষ কাজ করে, সন্ধ্যেবেলায় আমার কাছে নাচ করে। এবং ট্রাইবেল এরিয়ার সাংঘাতিক রুল, মানে যারা মানে বলে না মানে রাস্তার পিচ দেয়, তারাও করে। তারা বলে কি দিদি আজকের নাচটা করব, আমাদের না আজকে 100 টাকা পাবো রাস্তার পিচটা দিলে, পরের দিন করাতে পারবে? আমি বলি আচ্ছা তোরা চলে আসি, 2 ঘন্টার জন্য আসতে পারবি? এটা তোমার ডান্স ফর্মও নয়, মার্শাল আর্টস নয়, নিজের সেলফ ডিফেন্সের জন্য তো ভীষণ কাজে লাগবে। এবং আমি পুরোটাই মেয়েদের ওপর করছি। ওমেন কালারি পায়েতু ট্রুপটা আমি বিশ্বের প্রথম, ওয়ার্ল্ডের প্রথম আমি তৈরি করেছি এটা। অল দ্য বেস্ট সোমা, খুব ভালো লাগলো কথা বলে। ধন্যবাদ। দারুণ ভালো উদ্যোগ নিয়েছো, এভাবে জীবনে এগিয়ে যাও। প্রাউড অফ ইউ। এবং শুধু তুমি নয়, তার সাথে এত মেয়েকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। অল দ্য বেস্ট। Go. Okay. Shoma, time back.
মিনিট 55 সেকেন্ড। আবার এসে গেছে দিদি নাম্বার 1 এর গ্র্যান্ড অডিশন। আগামী 15ই ডিসেম্বর আমরা আসছি অশোকনগরে কল্যাণগড় বালিকা বিদ্যালয়, উত্তর 24 পরগনায়, ঠিক সকাল 10টা থেকে বিকেল 5টায়। সবাই আসবেন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। এবার আমরা কথা বলবো মমিতার সাথে। কি করো তুমি মমিতা? দিদি, আমি এখন চাকরি করছি। আমার ছোট থেকে বড় হয়ে ওঠা আসামে। আসাম থেকে আমি হায়ার স্টাডিজের জন্য কলকাতায় আসি। আমি বাবা মার একমাত্র সন্তান, তো ভালোভাবেই আমাদের সংসারটা চলছিল, পড়াশোনাও চলছিল। তারপর আমার হঠাৎ বিয়ে হয়। বিয়ে করার পরেও সংসারটা ভালো করে চলছিল। 2011-তে আমার গলস্টোন অপারেশন হয়। একদম সিম্পল অপারেশন, লাইপ্রোস্কোপি করে অপারেশন হয়। অপারেশনের ঠিক 7 দিন পর থেকেই পেটে ব্যথা শুরু। বুঝতে পারছি না কি হচ্ছে, কেন পেটে ব্যথা, বিভিন্ন রকম টেস্ট হওয়ার পরে যেটা ধরা পড়ে, আনস্টেরিলাইজড ইনস্ট্রুমেন্ট দিয়ে অপারেশনের ফলে আমার পোর্ট ইনফেকশন হয়ে যায়। ইনফেকশনটা এতটাই স্প্রেড হয়ে গেছিল, আমার রিবস দুটো বাদ দিতে হয় 2012-তে আবার ওপেন সার্জারি করে। তারপরেও সংসার চলছিল, আস্তে আস্তে সুস্থ হচ্ছিলাম, ভালোই কাটছিল জীবনটা। বাবা খুব সাপোর্ট করছিল, বাবা পাশে ছিল। তারপরে 2013-তে আমার একটি কন্যা সন্তান হয়। সেটা যেন জীবনের আরও বড় ঝড়। সন্তান হওয়ার পরে দেখা যায় যে ওর দুটো পা রিভার্স থাকে, টেলিপাস হয় ওর। একদিকে আমার পেটে কন্টিনিউয়াসলি পাস বেরোনো শুরু হয়। এটা কন্টিনিউয়েশন হয় পাস বেরোনোটা। পোর্ট অপারেশন 2বার হওয়ার পরেও বন্ধ হয় না পাসটা। তার মধ্যে মেয়ে এরকমভাবে জন্ম হয়। তখন যে পাশে থাকার মানুষটা, সে জীবন থেকে দূরে সরে যায়। তার কারণ হচ্ছে তাদের এরকম বাচ্চা চাইছিল না, তারা চাইছিল ফ্রেশ বাচ্চা। কিন্তু আমি তো মা, আমি সন্তানকে কি করে ছেড়ে চলে আসবো বা সন্তানের যত্ন করবো না, এটা তো সম্ভব না আমার পক্ষে। তোমার শ্বশুরবাড়ির পরিবার কেউ তোমার পাশে ছিল? কেউ ছিল না, একমাত্র আমার বাবা আর মা, আর কেউ নেই আমার পাশে। ওর 3 দিন থেকে ট্রিটমেন্ট করানো আমরা শুরু করি। 6 দিন যেদিন ওর বয়স, সেদিন থেকে ওর দুটো পায়ে প্লাস্টার শুরু হয়। সেই প্লাস্টারটা ওর টিল 6 মাস বয়স পর্যন্ত চলে। যেদিন ওর 6 মাস পরে, সেদিন ফার্স্ট পাটা অপারেশন হয়। এক একটা অপারেশন 7 ঘন্টা করে। তো ও এত ছোট, ওকে একসাথে দুটো পা অপারেশন করা যাবে না 14 ঘন্টা অ্যানাস্থেসিয়া দিয়ে। তো 15 দিন পরে আবার আরেকটা পা হয়। অপারেশনটা হলো খুব কষ্টের, বলতে পারতো না, কিন্তু কাঁদতে কাঁদতে অনেক সময় সেন্সলেস হয়ে যেত, অনেক সময় মুখটা বেঁকে যেত। এইসব কষ্টগুলো দেখেছি। মানে একটা বাচ্চা হওয়ার যে আনন্দটা, সেটা কোনোদিনও পাইনি। প্রত্যেকটা দিন চোখের জল ফেলতাম আর ঠাকুরকে ডাকতাম, ঠাকুর আমার সন্তানটা যেন হাঁটতে পারে, আমার সন্তানটা যেন পা ফেলতে পারে, কারণ তখনও জানি না ও হাঁটতে পারবে কি পারবে না। তারপরে ওকে মেটালিক শু দেওয়া হয়, যেই শুগুলো দুটো পা একসঙ্গে থাকে, দুটো পা একসাথে নাড়াচাড়া করতে, মানে সিঙ্গেল করা যেত না পাটাকে। এই জুতোটা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা ওকে পরে থাকতে হতো। আর খুব পেইনফুল। 6টা মাস বাচ্চাটা স্নান কি জিনিস জানে না, তেল মাখানো কি জিনিস জানে না। এইভাবে প্রসিজিওরগুলো চলতে থাকে। তারপরে আস্তে আস্তে ও সুস্থ হয়। ইন বিটুইন স্বামীকে পাশে পাওনি? অনেকবার ফোন করেছি, শ্বশুর বাড়ি সেরে চলে গেল। মানে কি, ওই আমাকে ওটিতে দেখে এসে যখন এই বাচ্চাটা ওরা ওইভাবে দেখলো, সেই জায়গা থেকে যে চলে এলো, আর আমার পাশেই এলো না। চালিয়ে গেলাম লড়াইটা। প্রায় 16 মাস যখন ওর বয়স, কালী পুজোর দিন আমার বাড়িতে কালী পুজো হয়, ওকে নিয়ে কোলে বসে আছি, হঠাৎ করে ও দাঁড়ালো, দাঁড়িয়ে ঠিক দুটো পা হেঁটে চলে গেল। ওই ওর জীবনের প্রথম হাঁটা। সেদিন জানলাম যে আমার মেয়ে সত্যিই হাঁটতে পারবে। আর আজ মানে আমি না বললে কেউ বুঝবে না যে আমার মেয়ের পায়ে এত বড় একটা সার্জারি হয়েছে। কত বড় এখন মেয়ে? জাস্ট 6 ইয়ার্স। এখন একদম নরমালি হাঁটছে? এখন একদম নর্মাল। ও নাচ শিখছে, ও ড্রয়িং শিখছে, সবকিছু নর্মাল ফিটনেস। ভেরি গুড। সেখান থেকে যখন দেখলাম যে বাবা মার তো একমাত্র সন্তান, বাবা মারও বয়স হচ্ছে। চাকরি করিনি কখনো, কিন্তু আমি MBA কমপ্লিট করেছিলাম। তো আমি ভাবলাম আমাকে তো কিছু করতে হবে, না করলে মেয়ের পড়াশুনো, মেয়ে বড় হবে, বাবা মা বয়স হবে, তাদেরও তো শরীর স্বাস্থ্যের ব্যাপার আছে। ও যখন 8 মাস বয়স দিদি, তখন সব কিছু ভুলে গিয়ে ওকে আমার মার কোলে রেখে দিয়ে আমি চাকরিতে বেরোই। ভগবানের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ, সবকিছুতে আমি এমন জায়গায় চাকরি করি এখন, হেলথ ইন্স্যুরেন্সে। মানে আমার প্রত্যেকটা ক্লেম সেটেলমেন্ট, আমার প্রত্যেকটা ডিসিশন একটা মানুষের জীবন হয়তো বাঁচায়।
তাই মনে করি এটা বোধহয় আমি সব থেকে বড় পুণ্যের কাজ করছি, যেখানে সবাই আমাকে আশীর্বাদ করে আমার ওই একটা সাইনে। আজকে মনে হয় তাদের সবার আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ, সবার আশীর্বাদেই হয়তো মেয়েকে নিয়ে ভালো আছি এখন। তোমার নিজের শরীর কেমন আছে এখন? এখন আমি ঠিক আছি, এখন আমারও আর কোনো প্রবলেম নেই, তবে একটু হেভি ওয়ার্ক করলে পেন হয় মাঝে মাঝে, আদারওয়াইজ ঠিকই আছি এখন। তো এখন একটা সন্তান না, এখন 3টে সন্তান। বাবা মার বয়স হয়েছে, বাবা মাও 2জন সন্তান আর আমার নিজের সন্তান, 3 সন্তান নিয়ে ভালো করে সংসার করছি। এরপরে আর কখনো দেখা হয়নি বা কথা হয়নি বা কখনো দেখা হয়নি বলে আজকে তো মেয়ে সুস্থ, কখনো ফিরে আসার কথা না, ভাবেনি? মেয়ে টিল 2013 থেকে এখন 19 অবধি কোনোদিন সে একটা ফোন করে জিজ্ঞেস করেনি যে মেয়েটা কেমন আছে। আমি প্রত্যেকটা ওর বার্থডের দিন ভাবি হয়তো একটা ফোন আসবে, আমাকে না করুক, আমার বাবা মাকে হয়তো একটা ফোন করবে, একবার জিজ্ঞেস করবে, মেয়েটার সাথে হয়তো কথা বলতে চাইবে, কিন্তু কোনো দিন একটা ফোনও আসেনি। শুধু হাজব্যান্ড না, শ্বশুরবাড়ির তরফ থেকেই কোনো দিন কিছু আসেনি। ব্যাড লাক, বাট লাইফ ইজ বিউটিফুল, বিলিভ মি। জীবনটা বড্ড সুন্দর। একদম। তোমার এত খারাপ ফেজের পরেও আমি কেন বললাম তোমার জীবনটা ভীষণ সুন্দর, বিকজ তোমার মেয়ে ভালো আছে। হ্যাঁ, তাই জন্য সেই ফেজটার দিকে যদি তাকাও তাহলে বুঝবে যে সত্যি লাইফটা বড্ড সুন্দর। একদমই তাই। এই ভালো লাইফটাকে নিয়ে এগিয়ে যাও মৌমিতা, অ্যান্ড বি ভেরি স্ট্রং। ভালো থেকো, খুব ভালো। আমি ভালো থাকি এবং আমার 3 সন্তানকে নিয়ে যেন ভালো থাকি। তোমাকে স্ট্রং থাকতে হবে তোমার বাকি 3 জনের জন্য। আরামসে। ওকে, ডান। মৌমিতা খেলাটা শেষ করেছে 1 মিনিট 56 সেকেন্ড। দর্শকদের প্রতিভাবে থাকবে ভিভিল বডি ওয়াশ কোয়েশ্চেন অফ দ্য ডে। সঠিক উত্তর দিতে টাইপ করুন ভিভিল স্পেস দিয়ে আপনার উত্তর, পাঠিয়ে দিন 57575 নম্বরে। লাকি উইনার পেয়ে যাবেন ভিভিল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই ভিভিল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। অঙ্কিতা, তোমার সাথে কথা বলি। অনেক রকম কাজের সাথে তুমি যুক্ত আছো। হ্যাঁ দিদি, একসঙ্গে অনেক কিছুই আমি করি। কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে আমার মা বাবা, আমি, ঠাকুমা, দাদু, কাকা কাকিমা, বোন নিয়ে আমাদের মানে যৌথ পরিবার। তো ছোটবেলা থেকেই মাকে দেখতাম যে মা অনেক রকম কাজ নিয়ে একই হাতে সামলাতেন। তো সেখান থেকেই আমার দেখে বড় হয়ে ওঠা। বাবাকেও দেখতাম খুবই পরিশ্রম করতেন ছোটবেলা থেকেই। তখন থেকেই ভাবতাম যে আমিও কিছু করব বড় হলে। তো আমি বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। সকাল 9টায় বেরিয়ে যেতে হয়। তারপরে আমি টিউশনস পড়াই, মানে চাকরি করে আমি টিউশনস পড়াতে যাই। কারণ আমার ছোটবেলা থেকেই শখ ছিল আমি শিক্ষিকা হব। তারপরে আমি আমার একটি এনজিও আছে, সেই এনজিওর সমস্ত কাজকর্ম করে আমার ফিরতে ফিরতে রাত্রি 10টা হয়। এই সমাজসেবামূলক কাজের সাথে তুমি যুক্ত আছো, কবে থেকে হলো এটা? হ্যাঁ দিদি, আমি যখন মানে ক্লাস 7-এ পড়ি, মানে রাস্তা দিয়ে ফিরছিলাম পড়ে, টিউশনস পড়ে, তখন মুষলধারে বৃষ্টি পড়ে। তখন দেখি একজন বয়স্ক ভদ্রলোক ল্যাম্পপোস্টের নিচে শুয়ে আছেন। অনেক লোকের ভিড় জমে যায় ওখানে, কিন্তু সবাই দৃশ্যটি উপভোগ করছেন, কিন্তু কেউ এগিয়ে যাচ্ছেন না। আমি সামনে গিয়ে দেখি বয়স্ক ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর ওনার হাত থেকে অঝরে রক্ত পড়ে। তখন আমি কোনো দিশে না খুঁজে পেয়ে আমি তাড়াতাড়ি করে, আমার একটা ওড়না ছিল, ওড়নাটা দিয়ে ওনার হাতটা ব্যান্ডেজ করি, কোনো রকমে মানে হাতটাকে জড়াই, তাতেও ব্লাড বন্ধ হয় না।
আমি নিয়ারেস্ট মানে সমস্তটা একা হাতে করি, কাউকে সাথেও পাইনি যে একজন বলবে যে চলুন আপনার সাথে যাই। আমি কোনো রকম একটা ট্যাক্সি নিয়ে আমি আমার নিয়ারেস্ট হসপিটালে ওনাকে ভর্তি করাই। ভীষণ উন্ডেড ছিলেন উনি, ওনার ফোন ছিল একটা কাছেতে, ফোন থেকে আমি নাম্বার বার করে ওনার বাড়ির লোককে ফোন করি, ওনারা আসেন এবং ততক্ষণ ওনার অনেকটা ট্রিটমেন্ট ওনারা করে ওনাকে অনেকটা সুস্থ করে তুলেছেন। সেই থেকে দিদি আমার একটা মানে মনের খুব ইচ্ছে যে আমি কিছু করব। তারপর থেকে মাকেও দেখতাম বাড়িতে যে দিদি কাজের দিদি কাজ করতেন, আমার জামা কাপড়গুলো যেগুলো আমি পরতাম না বা যেগুলো নতুন মা পুজোর সময় ওনাদেরকে দিতেন, মানে ওনার মেয়েরা পরতো, ছেলে পরতো, দিতেন। তো সেখান থেকেই দেখি যে মানে একটা ইন্সপিরেশন পাই যে আমি কিছু করব, বড় হয়ে সমাজ সেবা করব। আস্তে আস্তে আমি আমার এক বন্ধুর ইন্সপিরেশনে আমি একটা এনজিও ফর্ম করি। সেটা বিয়ের পর আমার হাজবেন্ডও এটাতে ভীষণভাবে সাহায্য করেন, উনিও আছেন এনজিওটাতে। তো ওই এনজিওটা ফর্ম করে দিদি আমরা প্রথম যে কাজ করি, কারণ আমি প্রথম থেকেই ভাবতাম আমি একটু বৃদ্ধাদের নিয়ে কাজ করব, যারা বৃদ্ধাশ্রমে থাকেন, কারণ অনেকেই আসেন স্বেচ্ছায়, আবার অনেকেই বাধ্য হয়ে আসেন। তো সেই জন্য আমরা ওখানে যাই, গিয়ে দিদি মানে বিশ্বাস করবেন না, মানে এত কিছু শুনতে হয়, নিজের খুব খুব কষ্ট হয়। তখন ভাবতে থাকি যে কোনোদিন যেন আমাদের বাবা মারা, আমাদের শ্বশুর শাশুড়িরা যেন সেই দিনটা ফেস না করে, সেটা মনে মনে ভাবি। তো ওখানে যাই আমরা। গত 15ই আগস্ট আমি ওনাদেরকে একটা একদিনের লাঞ্চের আয়োজন করি এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ওনাদেরকে উপহার দিতে চাই। আমাদের ইন্সপিরেশন দেয় আমার বন্ধু, ও, আমি, আমার হাজবেন্ড, আরও দুজন। আমরা সাউথ কলকাতা, নর্থ কলকাতায় যত বড় বড় মার্কেট আছে, বড় বাজার, শিয়ালদা, ভবানীপুর, সোনারপুর, প্রত্যেকটা দোকানে দোকানে আমরা যাই। আমরা কৌটো নিয়ে টাকা তুলতে যাই, কারণ আমাদের একার পক্ষে হয়তো ওটা সম্ভব ছিল না। ওনারা এতভাবে আমাদেরকে সাহায্য করেন, কিন্তু আমরা প্রথম যখন যাই আমাদেরকে অনেকে ফিরিয়েও দিয়েছেন, কিন্তু অনেকে এমনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের ওই সাহায্যের হাত ছাড়া হয়তো আমাদের এই কাজটা করাটা সম্ভব হতো না। তাদেরকেও যেন অশেষ ধন্যবাদ আমাদের মানে পেছনে সেটা দাঁড়ানোর জন্য। তো যাদের জন্যই এত অনুষ্ঠানগুলো করো, সেই সব মানুষদের নিশ্চয়ই খুব ভালো লাগে এবং আনন্দ পায়। হ্যাঁ দিদি, ওনারা ভীষণ খুশি, মানে ওনারা এতটাই খুশি। ওখানে যেদিনকে আমরা অনুষ্ঠানটা করলাম 15ই আগস্ট, ওনারা নিজেরা একজন বাঁশি বাজালেন, একজন দাদু, একজন দিদা গান করে শোনালেন। তার মাঝখানেও দিদি ওনাদের কষ্টের কথা আমরা শুনলাম, যেমন একজন দাদুর 2 ছেলে, একজন ব্যাঙ্গালুরু শিফটেড, একজন দিল্লিতে শিফটেড। তো ওনাদেরকে বিয়ে দেন দাদু নিজের হাতে, দাদু ডকে চাকরি করতেন আর কি। তো দাদুর ওই পেনশন দিয়ে লাইফটা চলে। তো বিয়ের পর ছেলের বউ বলে যে আমরা তো ব্যাঙ্গালোর শিফট হয়ে যাচ্ছি, বাবাকে একটু বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। তখন দাদু বলেন যে কেন, আমিও তো তোমাদের সঙ্গে যেতে পারি। বলছেন না, আমাদের সঙ্গে গেলে আপনি সেই পরিবেশটা খাপ খাওয়াতে পারবেন না, আপনি ওখানেই থাকুন। সেই দাদু বলতে বলতে দাদুর চোখ থেকে জল বেরিয়ে যায়, মানে খুবই কষ্টের। তো দাদুর এখনও সেই পেনশন দিয়ে বৃদ্ধাশ্রমটা ছেলে খোঁজও নেয় না। সেই দাদুই কি সুন্দর আমাদের বাঁশি বাজিয়ে শোনালেন, মানে সেটাই একটা বড় প্রাপ্য জীবনে, যে ওনাদের জন্য কিছু করতে পেরেছি। আর আশা করছি ভবিষ্যতেও অনেক কিছু করব, আমার এই এনজিওটাকে আমি এগিয়ে নিয়ে যাব অনেক কিছুর মধ্যে দিয়ে। তুমি একটা ফুল টাইম চাকরি করো? হ্যাঁ দিদি। তারপরে সংসার আছে, এরকম একটা কাজে সময় দিতে পারো? হ্যাঁ দিদি, যতটা পারছি দিচ্ছি, মানে এটা খুব মন থেকে করি তো দিদি। আর চাকরিটা আমার প্যাশন, আমার নিডস না, কিন্তু আমার প্যাশন। চাকরি করি, টিউশনস করি, তারপর এটা সময় দিয়ে আমি বাড়ি, এবং সবটাই পারছি। আমার সংসারে যারা আছেন তারা খুব সাপোর্টিভ না হলে আমি এই জিনিসটা হয়তো করতে পারতাম না বা সফলতা পেতাম না। এবং আমার হাজবেন্ডও যেহেতু এনজিওর সঙ্গে যুক্ত, ও যথেষ্ট আমাকে মানে এটা হেল্প করে যে কিভাবে কি করা যায়, কিভাবে মানুষের সাহায্য করা যায়। একদম, খুব ভালো থাকবে তুমি অঙ্কিতা, ভালো থেকো এবং এই ভালো কাজের সাথে যুক্ত থেকো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই। দেখো, ময়ূরপঙ্খী নাও আছে, সেই নাওয়ের মধ্যে বসবে, হাত দিয়ে দিয়ে এগোবে, দিয়ে এখানে যে 10টা বল আছে, 10টা বল কালেক্ট করতে হবে, ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক করে। প্লাস্টিকটা নেওয়ার পরে ব্যাকে ফেরত চলে আসবে যেখান থেকে শুরু করেছিলে সেখানে। কে কত তাড়াতাড়ি করতে পারে, সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস সময় অনুযায়ী। প্রথমে খেলতে আসছে অঙ্কিতা। স্টার্ট, গো।
করে পেছনে এসো। হ্যাঁ, এবার পেছনে এসো। ব্যাকে এসো। এবার ওদিকে যাও। আগে মাথা সোজা করো, এবার ব্যাকে এসো। রাইট, ডান। অঙ্কিতা খেলাটা শেষ করেছে 1 মিনিট 28 সেকেন্ড। সোমা, তোমার সাথে কথা বলবে বা সোমা চক্রবর্তীর সাথে। সঙ্গীত শিল্পী, কি গান শেখো তুমি? আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি আর নজরুল শিখেছি। ছোটবেলা থেকে গান ভালোবাসো? না, গান তো ভীষণ ভালোবাসতাম, কিন্তু বাবার আর্থিক সঙ্গতি খুব একটা ছিল না। মানে আমরা 4 ভাই বোন, 4 ভাই বোনের মধ্যে বড়দা পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু বাবা খুব একটা ইনকাম আর্থিক দিকটা খুব একটা ভালো ছিল না বলে বেশি দূর পর্যন্ত আমাদের চালিয়ে নিয়ে যেতে পারেনি। একটা মুদিখানার দোকান করতেন, তো ওই দোকানে করতে করতে তারপরে আমাদের 3 ভাই বোনকে, তো আমরা তখন গ্র্যাজুয়েশন আমিও কমপ্লিট করলাম, দাদাও কমপ্লিট করলো, মেজো ভাই সেও করতে শুরু করেছে। তার মধ্যেই বাবা আজ 20 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছেন। সেই সম্পূর্ণ দায়িত্বটাই তখন দাদার আর আমার উপরে পড়লো। তারপর আস্তে আস্তে শুরু করলাম আমি ওই অর্ডারই, ফেব্রিকের অর্ডারই নিয়ে এসে। আমার চোখের পরিস্থিতি ছোট থেকেই খুব খারাপ। ডাক্তারবাবু বললেন যে লেন্স বসিয়ে নিন। তো লেন্স বসাতে গিয়ে দেখলো অনেকটাই খরচ, বাবার অতটা সঙ্গতি নেই। তখন আমি বললাম বাবা ছেড়ে দাও, তুমি আমাকে চশমাটা নিয়ে দাও। তো আমি সেই থেকে চশমাই ব্যবহার করি। কত পাওয়ার? আমার -12 হচ্ছে বা চোখেরটা। -12? হ্যাঁ, আর ডানেরটা হচ্ছে -7। তারপরে আস্তে আস্তে বিয়ে হলো, ওদেরও সংসার হলো, ওরাও মোটামুটি ডিভাইড হয়ে গেল। এখন মাকে, বৃদ্ধ মা প্রচন্ড অসুস্থ। তুমি আর বিয়ে করনি? না, আমি যদি করি তাহলে মাকে কে দেখবে? ভাইরা আছে, দেখে না, একদম মিথ্যে কথা বলবো না, ভাই আছে, দাদা আছে, ওদের সংসার চালিয়ে যতটুকু দেয়। মায়ের সম্ভব দেখে। হ্যাঁ, থাইরয়েড আছে, সুগার আছে, প্রেশার আছে, বিভিন্ন ইউরিক অ্যাসিড আছে। মা যখন তখন অসুস্থ হয়ে যায়। তা আমি দেখলাম আমি যদি এই কাজটা করি তাহলে তো আমি মাকে দেখতে পারবো না, আর বাবাকে হারিয়েছি, মাকে তো হারাতে পারবো না। তখন আমি ওই টিউশন আর টিউশনের সাথে সাথে আমি গান শেখাতে শুরু করলাম। এদিকে ফেব্রিকের অর্ডারই আনি রাত্রেবেলা। ছোট ভাই, মা আর আমি একসাথেই থাকি, দাদারা সব ডিভাইড হয়ে গেছে। তো মোটামুটি যা উপার্জন হয় 3 জনের সংসার চলে যায়। 3 জনের সংসার চলে যায়। মার পেছনে ওষুধটাতে তো বেশি খরচ হয়ে যায়, যে কারণে আমি যে চোখের ট্রিটমেন্ট করতে যাব আমি আর সেটা করি না। নিজের শখ শৌখিনতা আমি কিছু দেখি না, আমি শুধু ভাবি যে মাকে সুস্থ রাখতে হবে, কারণ আমার একটা মাথার চাঁদা চলে গেছে, এইটুকু ভেবেই আমি চলছি। নিজের জন্য না ভেবে মায়ের জন্য ভেবে নিজের জীবনটা পুরোটা উৎসর্গ করে দিয়েছে। কি করব, মাকে তো রাখতে হবে সুস্থ। দেখবে তুমিও ভালো থাকবে, মাও ভালো থাকবেন। ভালো থেকো শোন। চলো স্টার্ট, গো। ব্যাস, সময় টাইম 2 মিনিট 10 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অঙ্কিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে সোমাগিরি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মৌমিতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে সোমা চক্রবর্তী 5 পয়েন্টস। অঙ্কিতার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। সোমার পছন্দ জুসার মিক্সার। মৌমিতার পছন্দ ইজি চেয়ার। সোমার পছন্দ সেন্টার টেবিল। সকলের জন্য ভদ্রেশ্বর জল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল।
শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট পিউ এবং ইন্দ্রনীল। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানক্রিকের তরফ থেকে প্রেসার কুকার। दीवाना हुआ बादल सावा বৃষ্টির সাথে সম্বন্ধিত কোন শব্দ আছে? বলো অঙ্কিতা। বাদল। 5 পয়েন্টস। সঙ্গে সানক্রিকের তরফ থেকে প্রেসার কুকার। দ্বিতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে এসে আটকে যাবে। যেই মুহূর্তে অক্ষরে এসে আটকাবে সেই মুহূর্তে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। অঙ্কিতা। जब से तेरे नैना मेरे नैनों से लागे रे। 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। सुहाना सफर और ये मौसम हंसी सुहाना सफर और ये मौसम हंसी हमें डर है हम खो न जाए कहीं सुहाना सफर और ये मौसम हंसी। গানের কথায় কোন শব্দের সঙ্গে বেড়ানোর সম্পর্ক আছে? বলো অঙ্কিতা। সফর। 5 পয়েন্টস। और ये मौसम हंसी हमें সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। একটি বিনার ছবি এসছে, এমন গান গাইবে যেটার মধ্যে বিনা শব্দটা আছে। বলো অঙ্কিতা। মোর বিনায় ওঠে কোন সুরে বাজে। 5 পয়েন্টস। সঙ্গে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে স্টিলের হাতা খুন্তির সেট। গানে কোন শব্দটি শাড়ির অংশ? বলো অঙ্কিতা। আঁচল। 5 পয়েন্টস। कांटों से खींच के आंचल সঙ্গে স্টিলের হাতা খুন্তির সেট। तोड़ के बंधन बांधे पाए। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। তোমাদের কানে হেডফোনে গান বাজবে, যে শব্দগুলো আমি তোমাদের পড়ে শোনাবো সেই শব্দগুলোকে গেস করতে হবে। প্রত্যেকটা রাইট ওয়ার্ড 2 পয়েন্টস। সময় পাবে 1 মিনিট। হেডফোন পড়ো অঙ্কিতা। দিদি নাম্বার 1-এ আসার আগে কি হচ্ছিল মনে? মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। ওড়না। 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 হাতুড়ি। হাতুড়ি। আদুলি। হাতুড়ি। মাদুলি। সিঙ্গারা। 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 শিশু। সিঁদুর। শিশু। সিঁদুর। শিশু। সিন্দুক। বাঁশি। বাঁশি। মাঝি। বাঁশি। পাঁচিল। শিশু। সিঁদুর। শিশু। সিন্দুক।
যেই তিনটে পারোনি সেটা হচ্ছে হাতুড়ি, শিশু, বাঁশি। দুটো পেরেছো, 4 পয়েন্টস। খুন্তি, কুর্তি, খুন্তি, কুস্তি, ইঁদুর, শিশু, ইঁদুর, ইঁদুর, চটপট, ছটপট, চটপট, ঝটপট, লড়াই, লড়াই, কলা, কন্যা, সংসার, কন্যা, রোজগার, লড়াই। লড়াই, যে তিনটে পারোনি শুনে নাও, খুন্তি, চটপট এবং কন্যা। দুটো পেরেছো, 4 পয়েন্টস। মাসেরাজ করতে করতে কি বলো? आए जब है दम খেজুর, स्टैचू খেজুর, स्टैचू খেজুর, कैचू নাক ছাবি, নাক ছাবি, कैल्शियम তাল, चाय তাল, दएवो গোছা, रोजा গোছা, रोजा লম্বা, लंबा গোছা, शोषा গোছা। शोखा যেগুলো পারোনি শোনো, খেজুর, নাক ছাবি, তাল, গোছা। একটা পেরেছো, 2 পয়েন্টস। মায়ের সাথে সারাদিন কি করো? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। তবলা, তবলা, টপার পেপে, টেপে ঘি, ঘি, চিঠি লাঠি, কাঁচি কাঁচি লাঠি, সাঁচি শাল পাতা, শাল পাতা, লাঠি, সাঁচি রাচি রাচি লাঠি, সাঁচি যেগুলো পারোনি শোনো, তবলা, ঘি, লাঠি, শাল পাতা। একটা পেরেছো, 2 পয়েন্টস। থার্ড রাউন্ডের স্কোর এই রাউন্ডে ফার্স্ট পজিশন আছে মৌমিতা, অঙ্কিতা, দুজনেই 4 পয়েন্টস। মৌমিতার জন্য হটপটের সেট, অঙ্কিতার জন্য রোচক আগ্রহ ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। সেকেন্ড পজিশনে দুজন, সোমাগিরি এবং সোমা চক্রবর্তী, 2 পয়েন্টস। সোমাগিরির পছন্দ কাটলারি সেট, আর সোমার জন্য রয়েছে ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমা। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী, জুয়েলারি স্পন্সর করেছে শিখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। আলতা, কেটলি, টগর, একটা করে অক্ষর নেবে, দিয়ে একটা নতুন শব্দ বানাবে। এবার বলো। সোমাগিরি, लॉकेट বোঝাও। প্রথমটা আলতার ল, কেটলির কয়েকার কে ট, লকেট। 20 পয়েন্টস। সঙ্গে ডিনার সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ফ্লাওয়ার ভাস।
প্রথম ছবি থেকে একটা শব্দ, তারপরে ছবি থেকে একটা শব্দ, তারপরে ছবি থেকে একটা শব্দ, তারপর আছে একটি অক্ষর, চারটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। সোমা চক্রবর্তী। ফুলের চারা। কুল কিনারা। প্রথমে ছবিটা কিসের ছিল? কুল। তারপরে ছিল চাবি, চাবিকে আমরা ইংলিশে বলি কি। কুল কি, লাস্টে ছিল নো, নো মানে না, কুল কি না, লাস্টে রা। -10 সোমা। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। মোক্ষম সময় ব্যবহার, ব্রহ্মার জানি ঠিক, গোয়েন্দার মগজ হলে কলমের সাহিত্যিক। এবার বলো সোমা। অস্ত্র। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ট্রলি ব্যাগ। পাশাপাশি ক্লু, শীতকালের সন্ধ্যাবেলায় গল্প আড্ডায় খাওয়া জমে যায়। ওপর নিচের ক্লু, সবজির নাম শেষ ভাগে পেলে জ্বলে ওঠা খুব রেগে গেলে। এবার বলো অঙ্কিতা। ওপরটা তেলে ভাজা আর নিচটা হচ্ছে তেলে বেগুনে। 20 পয়েন্টস। সঙ্গে ট্রলি ব্যাগ। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রেফ্রিজারেটর। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো অঙ্কিতা। ফ্রাইড রাইস। অঙ্কিতা বলছে ফ্রাইড রাইস। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে নি। সঙ্গে রেফ্রিজারেটর। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 অঙ্কিতা মুখার্জি with 99 পয়েন্টস। সময় তো তোমার, এটা তোমার সময়, এটা মৌমিতার। উইনারের ট্রফি অঙ্কিতা। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চায়ের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়াওয়ারের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়াওয়ারের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছা। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।